বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ, সকলকে স্বাগতম। আমরা শিক্ষক পরিচিতি দেখি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্পেটাঙ্গা ডিগ্রি কলেজ, দামোহদা, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় তৃতীয়। আমরা পাঠ শিরোনাম দেখি। প্রত্নতাত্ত্বিক যুগসমূহের প্রভাব, শিখন ফল। পাঠ শেষে আমরা প্রাচীন প্রস্তর যুগের প্রভাব বর্ণনা করতে পারব, নব্য প্রস্তর যুগের প্রভাব বর্ণনা করতে পারব, ব্রোঞ্জ যুগের প্রভাব বর্ণনা করতে পারব, তাম্র যুগের প্রভাব বর্ণনা করতে পারব, সেই সাথে লৌহ যুগের প্রভাব বর্ণনা করতে পারব। এখন আমরা প্রাচীন প্রস্তর যুগের প্রভাব দেখি। প্রাচীন প্রস্তর যুগ সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ যুগের বিভিন্ন আবিষ্কার, খাদ্য সংগ্রহ পদ্ধতি, হাতিয়ার তৈরি, বাসস্থান নির্মাণ, বস্ত্র পরিধান করতে শেখা, আগুন আবিষ্কার, আগুন প্রজ্বলন এর স্থায়িত্ব রক্ষার কৌশল উদ্ভাবন, কথা বলার কৌশল উদ্ভাবন, সংগঠিত হয়ে চলাফেরা করা, ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা ইত্যাদি সমাজ ও সভ্যতার বিকাশে অনস্বীকার্য ভূমিকা রাখে। সেখানে আমরা দেখি জীবিকা ও খাদ্য সংগ্রহ সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ নিজেরা খাদ্য উৎপাদন করতে পারত না বলে খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। প্রকৃতির মধ্যে থেকেই তারা খাদ্য আহরণ করত। তারা ফলমূল, সবজি ভোজী ছিল। তারা বনান্তরে ঘুরে বড় বড় পশু যেমন হাতি, জেব্রা, হরিণ, ঘোড়া, বন্য শুকর এবং ছোট ছোট পশু পাখি, খরগোশ, বন মরগ হাঁস, রাজহাঁস ইত্যাদি শিকার করত। মূলত শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। এই যুগের অসংখ্য হাতিয়ার, অস্ত্র শস্ত্র, পশু পাখির পরিত্যক্ত হাড়, কঙ্কাল ইত্যাদির ভিত্তিতে এ যুগের মানুষ দক্ষ শিকারী ছিল বলে ধারণা করা যায়। এজন্য দলবদ্ধভাবে তারা যা শিকার করত তা সবাই মিলে ভাগাভাগি করে খেত। ফলমূল, লতা, গুল্ম, শাকসবজি, পাখির ডিম, কীটপতঙ্গ, ছোট বড় জীবজন্তুর মাংস, শামুক, ঝিনুক সহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ ইত্যাদি তখনকার মানুষের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন প্রস্তর যুগের শেষ দিকে তারা নদী ও সমুদ্রে মাছ ধরা শুরু করে। আগুন আবিষ্কারের পর এই যুগের মানুষ খাদ্য আগুনে ঝলসে খেতে শুরু করে। তারপরে আসে বাসস্থান। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত। এজন্য তারা যখন যে অঞ্চলে যেত সে অঞ্চলে আবাসস্থল গড়ে তুলত। এ যুগের মানুষ কখনো বনাঞ্চল, কখনো নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে, কখনো পর্বত সংকুল এলাকা, আবার কখনো জলাভূমিতে বাসস্থান তৈরি করেছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ দীর্ঘদিন ধরে পাহাড়ের গুহায়, গাছের ডালে, গাছের কোটরে, মাটির গর্তে ইত্যাদি স্থানে বসবাস করেছে। পিকিং, প্যালেস্টাইন, সিরিয়া, নিউ মেক্সিকোর সান্দিরা ইত্যাদি অঞ্চলে ক্রোম্যাগনন, পিথেক্যান্থ্রপাস, নিয়ান্ডারথাল ইত্যাদি নোয়ার গোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে। এখন আমরা দেখি পোশাক পরিচ্ছদ কি ছিল তখনকার লোকের। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকত, কিন্তু এই যুগের শেষ পর্যায়ে মানুষ পশুর চামড়া দিয়ে শীত থেকে বাঁচার জন্য শরীর আবৃত করার কৌশল আয়ত্ত করেছিল। লজ্জা নিবারণের জন্য প্রথম দিকে মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করতে পারে। ধীরে ধীরে তারা পশুর চামড়া গায়ে জড়ানোর কৌশল শেখে। তারপর তারা চামড়াকে শরীরের মাপে সেলাই করে নিতে শেখে। সেলাইয়ের জন্য তারা হাড়ের তৈরি সূচ, গাছের বাকল দিয়ে তৈরি সুতা ব্যবহার করত। সৌন্দর্যের প্রতীক হিসাবে তারা শরীরের বিভিন্ন অংশে মাটি, পাথর, হাড় ইত্যাদির তৈরি বিভিন্ন গহনা ব্যবহার করত। তখনকার সময় নারী ও পুরুষ সবাই গহনা পরিধান করত। এখন দেখি ব্যবহার্য হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের মানুষ বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করত। হাতিয়ারগুলো ছিল মূলত পাথরের তৈরি। কখনো সম্পূর্ণ পাথর খণ্ডতেই হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে, আবার কখনো এই হাতিয়ারগুলোকে নিজেদের সুবিধা মতো আকার আকৃতি দিয়ে ব্যবহার করেছে। হস্তকুঠাল, শাবল, ছুরি, করাত, হারপুন,
বড়শি, চাকু, তীর, ধনুক ইত্যাদি ছিল এ যুগের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এ যুগের মানুষ পাথরের তৈরি হাতিয়ারের পাশাপাশি বাঁশ ও গাছের ডাল, পশুর হাড়, দাঁত, শিং ইত্যাদি তৈরি হাতিয়ারও ব্যবহার করত। তবে প্রাচীন প্রস্তর যুগের গোড়ার দিকে হাতিয়ারগুলো নিতান্তই পাথরের টুকরা বলে কোনো প্রত্নতাত্ত্বিকবিদ সন্দেহ করেছেন। এখন আমরা আগুন আবিষ্কার দেখি। সভ্যতার বিকাশ উল্লেখযোগ্য একটি আবিষ্কার হচ্ছে আগুনের আবিষ্কার। তবে আগুন আবিষ্কারকে সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পিকুং মানুষের আগুনের ব্যবহার সম্পর্কে চীনে চাও কু তিয়েন অঞ্চলের গুহা থেকে জানা যায়। তাছাড়া আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে এর নিদর্শন পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে মানুষ আগুন তৈরি করতে জানত না বলে বাইরে থেকে আগুন নিয়ে এসে গুহার মধ্যে জ্বালিয়ে রাখত এবং অবিরাম জ্বলতে আগুন। কিন্তু যখন মানুষ পাথর থেকে বা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত করতে শিখল, তখনই তারা প্রকৃতির এক বিরাট শক্তিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। আগুন আবিষ্কারের মাধ্যমে মানুষের প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার পথে অগ্রসর হয়। আগুন আবিষ্কারের ফলে মানুষের মধ্যে মমত্ববোধ জাগ্রত হয়। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে ক্রোমেগনন মানুষ সোমরেন্দু নাথ সেন আগুনের আবিষ্কারকে এক বিরাট বৈপ্লবিক ঘটনা বলে অভিহিত করেছেন। এবার দেখি আমরা সমাজ ব্যবস্থাতে আমরা দেখি প্রাচীন প্রস্তর যুগের মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত, শিকার সংগ্রহ করত। মর্গানের মতে মানুষ জোট বেঁধেছে জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতে। প্রাচীন প্রস্তর যুগের সামাজিক জীবনের কয়েকটি ধাপ রয়েছে। এগুলো হচ্ছে ক্লেন, টোটেম, ট্যাবু, ফাত্রি ও ট্রাইব। মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধভাবে বসবাস করত। দলবদ্ধ হয়ে বাস করার এই প্রবণতার জন্য মানুষকে সামাজিক জীব বলা হয়। একই পূর্বপুরুষের পরিবার হতে জন্মলাভকারী ছোট ছোট দল বা ক্লেন এক জায়গায় বসবাস করত। এরকম অনেকগুলো দল বা ক্লেন ছিল বলে দার্শনিকগণ মনে করেন। প্রধানত দুটি রীতি অনুযায়ী দল বা ক্লেনকে চিহ্নিত করা যায়। একই মা হইতে জাত ক্লেন এবং একই পিতা হইতে জাত ক্লেন। ক্লেনের সদস্যরা তাদের পূর্বপুরুষদের বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে স্মরণ করত। ক্লেন সদস্যদের ধর্মীয় বিশ্বাসকে বলা হতো টোটেম। এখন আমরা আসছি দেখো অদৃশ্য শক্তির উপাসনা। প্রাকৃতিক বৈরতা থেকে মুক্তি, শিকারী জীবনকে সফল করা, আত্মরক্ষা, পূর্বপুরুষদের কৃপা লাভ ইত্যাদি কারণে প্রাচীন প্রস্তর যুগের মানুষ বিভিন্ন অদৃশ্য শক্তির পূজা করত। ক্রোমেগনন মানুষ এক অদৃশ্য শক্তিতে বিশ্বাস করত এবং এই অদৃশ্য শক্তির কাছে সাহায্য প্রার্থনা করত। এভাবে তাদের মধ্যে এক ধর্মীয় অনুভূতির জন্মলাভ করে। যদিও বর্তমানে ধর্ম বলতে যা বোঝায় সে ধরনের ধর্মের উদ্ভব হয়েছে আরও পরে। তখন মানুষ এক অলৌকিক শক্তি ও জাদুতে বিশ্বাস করত। তখন তাদের মধ্যে আত্মার অমরত্বের ধারণা লাভ করে, তাই তারা মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে পালন করত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ মৃতদেহকে কবর দিত। ফ্রান্সের লিয়ান্ডারথাল মানুষের 1 ডজনের অধিক কবরের সন্ধান পাওয়া গেছে। তাছাড়া কবরস্থানে মৃত কঙ্কালের পাশে জানোয়ারের কঙ্কালও ছিল। এখন আমরা আসি দেখো শিল্পকলা। শিল্পকলার ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগের মানুষের সাক্ষ্য রয়েছে। এ সময় শিল্পকলা, ভাস্কর্য, খোদাই শিল্প ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লাভ করে। শিল্পকলার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল চিত্রকলা। প্রাচীন প্রস্তর যুগের মানুষ গুহা চিত্র অঙ্কনে পারদর্শী ছিল। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গুহার মাঝামাঝি স্থান, অর্থাৎ যে জায়গায় মানুষ বাস করত সে জায়গায় কোনো চিত্রকর্ম পাওয়া যায়নি। এগুলো পাওয়া গেছে গুহার ভিতরে দুর্গম প্রত্যন্ত স্থানে। গুহার ভিতরে চিত্রকর্মে বিভিন্ন জীবজন্তুর ছবি, বিশেষ করে
বাইসন, বন্য ঘোড়া, বন্য শূকর, শিং বিশিষ্ট হরিণ, ষাঁড়ের ছবি, শিকারের দৃষ্টি ইত্যাদি উল্লেখযোগ্য। এবার আমরা আসছি ধর্মীয় বিশ্বাস ও জাদুবিদ্যা। তখনকার মানুষ ধর্মীয় বিশ্বাস ও জাদুটনার দ্বারা প্রভাবিত হয়েছিল। বার্নস ও রাফলের মতে চিত্রকর শুধু একজন সুদক্ষ শিল্পী ছিলেন না, একজন জাদুকরও ছিলেন। প্রাচীন প্রস্তর যুগের শিল্পীরা জাদুবিদ্যার প্রভাব বাড়ানোর জন্য দুর্গম, বিপদসংকুল ও বসবাসের অযোগ্য গুহার ভিতর বেছে নিত। তার সত্ত্বেও তাদের ধারণা ছিল যদি শত অনিশ্চয়তা সত্ত্বেও এসব বিপদসংকুল এলাকায় চিত্রকর্ম অঙ্কন সম্ভব হয়, তাহলে সব অনিশ্চয়তা সত্ত্বেও শিকারে সফলতা আসবে। কিন্তু তাদের চিত্রকর্মে মানুষের স্থান ছিল না বললেই চলে, কারণ তাদের ধারণা ছিল মানুষের প্রতিকৃতি আঁকলে জীবজন্তু তা দেখে তাদের উপর পাল্টা জাদুবিদ্যা প্রয়োগ করতে পারে। এইবার আমরা আসছি ভাস্কর্য শিল্প। খোদাই ও ভাস্কর্য শিল্পেও এ যুগের মানুষ অগ্রগতি সাধন করেছিল। ফ্রান্সের লেসরস এ একটি পাথরে খোদাই শিল্পে একটি শূকরকে বন্য ঘোড়া তাড়া করার দৃশ্য তার অন্যতম একটি উদাহরণ। খোদাই শিল্পের মধ্যে হাড় ও হাতির দাঁত, হরিণের শিং ইত্যাদিতে বিভিন্ন নকশা, বিশেষ করে শিকারের দৃশ্য অঙ্কন ছিল উল্লেখযোগ্য। তাদের চিত্রকলার মধ্যে নারীর অলঙ্কার স্থান পেয়েছে। এদের মধ্যে পুঁথির মালা, দাঁতের তৈরি শিরাবরণ, বালা, গলার হার, বাজুবন্ধ, কোমরবন্ধ, হাঁটুবন্ধ, ঝুমকা ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্ধারকৃত ভাস্কর্যের মধ্যে বেশ কিছু নারী মূর্তিও রয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনা ও ফ্রান্সের জাদুঘরগুলোতে এই চিত্রকর্মগুলো সংরক্ষিত রয়েছে। আমরা দেখলাম প্রাচীন প্রস্তর যুগের অবদান। এখন আমরা দেখব নব্যপ্রস্তর যুগের প্রভাব দেখি। সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেগুলো আমরা নিচে দেখছি। কৃষির সূত্রপাত। মানুষের জীবনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি বিপ্লব হচ্ছে কৃষির সূত্রপাত। প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়। নব্যপ্রস্তর মানুষ শস্যাদি উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের বন্য পশু পাখিকেও গৃহপালিত প্রাণীতে পরিণত করেছিল। তবে পশুপালন ও কৃষিকাজের মধ্যে কোনটা আগে করেছিল তা নিয়ে মতবিরোধ রয়েছে। এবার আমরা পশুপালনের সূত্রপাত দেখি। মানব সভ্যতার বিকাশে কৃষির মতো আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে পশুপালন। বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমে মানুষ প্রকৃতির উপর আধিপত্য কর্তৃত্ব শুরু করে। তবে কখন কীভাবে মানুষের মাথায় বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমে গৃহপালিত পশুতে পরিণত করার পরিকল্পনা এসেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তো প্রথমত শিকারী কুকুরকে তারা শিকার করতে বা পোষ মানাতে শিখেছে। এরপর মানুষ খুব সহজে কুকুরকে পোষ মানানোর পরে ছাগল, শূকর, ভেড়া, মহিষ, গাধা, ঘোড়া ইত্যাদিকেও মানুষ খুব সহজেই পোষ মানিয়েছিল। তবে বন্য পশুকে পোষ মানাতে তখনকার মানুষের কিছু সময়ও লেগেছিল। তো বিশেষজ্ঞরা মনে করে যে কিছু দুর্বল বা পশু শাবক ধরে তারা কী করতো, এগুলাকে হত্যা না করে এগুলা তারা পোষ মানাতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে পশুপালন শুরু হয়। এবার বাসস্থান নির্মাণ। নব্যপ্রস্তর যুগে মানুষ গুহায় ছেড়ে মানুষের গাছের গাছপালা, বাকল, পল্লব, তৃণ, লতাপাতা ইত্যাদি দিয়ে কুড়িঘর তৈরি করতে সক্ষম হয়। এবং বিশেষ করে যখন কৃষিকাজ শুরু করে তখন মানুষ গৃহ নির্মাণ করতে শেখে, কেননা কৃষিকার্যে বীজ বপন করার পর ফসল পেতে বেশ কিছুদিন সেখানে অপেক্ষা করতে হয়। আর কৃষির যে ফসল, উৎপাদিত ফসলটা এখানে সেখানে তো বহন করে নিয়ে যাওয়া যায় না, এই জন্য সেগুলো সংরক্ষণের জন্য স্থায়ীভাবে বসবাস তারা শুরু করে। এরপর হাতের তৈরি পারদর্শিতা দেখি আমরা।
নব্যপ্রস্তর যুগের মানুষ উন্নত মানের হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল। হাতিয়ার তৈরিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য এই যুগকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এই যুগের হাতিয়ারগুলো যথেষ্ট তীক্ষ্ণ, মসৃণ ও ধারালো। এই যুগের হাতিয়ারগুলো মধ্যে উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে চাকু, কাস্তে, কুঠার, কোদাল, গাইতি, বর্ষা, তীর ইত্যাদি। এরপরে আমরা মৃৎপাত্র আবিষ্কার দেখছি। নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হচ্ছে মৃৎপাত্র। কৃষি ব্যবস্থারই অনিবার্য ফল হচ্ছে মৃৎপাত্র। গল্ডন চাইল্ডের মতে খাদ্য উৎপাদনের অর্থনীতির উত্থানের আগেই মৃৎশিল্পের আবিষ্কার হয়েছিল। প্রাথমিক অবস্থায় কাদা মাটির তৈরি ছোট ছোট মাটির পাত্র ছিল, মাপবিহীন। চাকা আবিষ্কৃত হয়, পরে এটিকে মাটির পাত্র নির্মাণের কাজে ব্যবহার করা হয়। কিছু লোক মৃৎশিল্পকে পেশা হিসেবে গ্রহণ করে। খাদ্য সামগ্রী সংরক্ষণ, রান্না ও পরিবেশনের কাজে নব্যপ্রস্তর যুগে মাটির পাত্র ব্যবহৃত হতো। কখনো মাটির পাত্রে বিভিন্ন ধরনের নকশা ও অঙ্কন করা হতো। এরপর চাকা আবিষ্কার দেখো। নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার হচ্ছে চাকা। খ্রিস্টপূর্ব 3000 অব্দে এলাম, মেসোপটেমিয়া এবং সিরিয়ায়, খ্রিস্টপূর্ব 2500 অব্দে তুরস্কে, খ্রিস্টপূর্ব 2000 অব্দে ক্রিট ও এশিয়ার মাইনরে, খ্রিস্টপূর্ব 1600 অব্দে মিশরে চাকার ব্যবহার শুরু হয়। সুদূর অতীতে যে উদ্দেশ্য নিয়ে চাকার আবিষ্কার হয়েছিল, আজ পর্যন্ত চাকা ব্যবহারের উদ্দেশ্য তাই রয়েছে। এবার আগুন জ্বালানোর এবং ব্যবহারের কৌশল আয়ত্তে আনাটা দেখি। প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুন আবিষ্কারের করলে কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানো এবং ব্যবহার কলা কৌশল আয়ত্ত করতেন নব্যপ্রস্তর যুগে। চমকি পাথর ছিল ওই সময়ের দেশালায়। আগুন আবিষ্কারের ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। মানুষ কাঁচা মাংস খাবার পরিবর্তে মাংস ঝলসে খাওয়া শুরু করে। নব্যপ্রস্তর যুগে মৃৎপাত্র তৈরি, খাদ্য সিদ্ধ করা, শীত নিবারণ, বন্য হিংস্র জীবজন্তু তাড়ানো, অস্ত্র ইত্যাদি তৈরি ইত্যাদি ক্ষেত্রে মানুষ আগুনের সফল ব্যবহার করতে সক্ষম হয়। এরপরে আমরা আসছি দেখো অলঙ্কার এবং সাজসজ্জার দিকে। তো প্রত্নতাত্ত্বিকদের মতে নব্যপ্রস্তর যুগে মানুষ অলঙ্কার ব্যবহার করত। তারা সাজসজ্জার জন্য অবসর সময়ে সাজসজ্জার দিকে নজর দিত। নারী পুরুষ উভয়ের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করত। মেয়েরা গলায় ও হাতে পায়ে পুঁথির মালা, গলায় মালার সাথে লকেট ও হাতে বালা পরত। এরপরে আমরা দেখছি দেখো বয়ন শিল্পের বিকাশ। বয়ন শিল্পের বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব অপরিসীম। প্রত্নতাত্ত্বিকগণ মিশর ও পশ্চিম এশিয়ায় বয়ন শিল্পের নিদর্শন খুঁজে পেয়েছেন। শনের আঁশ পাকিয়ে জোড়া দিয়ে সুতো তৈরি করা হতো। এজন্য প্রস্তর যুগে সুতা তৈরির যন্ত্র, চরকা, তাঁত ইত্যাদি আবিষ্কৃত হয়। বর্তমান বিদ্যুৎ চালিত যুগেও কোনো অঞ্চলে নব্যপ্রস্তর যুগের তাঁতের বয়ন পদ্ধতি অনুসৃত হয়। এরপর যাযাবর জীবনের সমাপ্তি ঘটে। দেখো যে নব্যপ্রস্তর যুগে স্থায়ী বাসস্থান তৈরির মাধ্যমে মানুষের যাযাবর জীবনের সমাপ্তি ঘটে। ফলে গ্রামের বিকাশ ঘটে। এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন জায়গায় গ্রামের উদ্ভব ঘটতে থাকে। উর্বর ভূমিতে কেন্দ্র করে গ্রামের সৃষ্টি হতো। এরপরে আমরা দেখছি পরিবারের বিলুপ্ত, এখানে আসছে হচ্ছে যাযাবর জীবনের সমস্ত। এবার পরিবারের প্রাধান্য। নব্যপ্রস্তর যুগের আগে ক্লেন সম্পত্তি ছিল জমি, পশু, নদীর মাছ ইত্যাদি। কিন্তু নব্যপ্রস্তর যুগে জমি ছিল উৎপাদনের মূল উপকরণ। পরিবারের মধ্যে ক্লেন সর্দার কর্তৃক জমি বন্টন করা হতো। প্রতিটি পরিবারের আলাদা আলাদা হাতিয়ার, পশু, ঘর ছিল। এভাবে সমাজে ক্লেন প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। তার স্তরে পরিবারের প্রাধান্য সৃষ্টি হতে থাকে। এরপরে আমরা রাজতন্ত্রের উদ্ভব দেখছি। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির উদ্ভব হয়েছিল নব্যপ্রস্তর যুগেই, তবে তা আধুনিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ন্যায় ছিল না। প্রাচীন প্রস্তর যুগে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। তখন শিকার, খাদ্য সংগ্রহ, হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা দলবদ্ধভাবে বসবাস করত। সবার সম্মতিতে একজন দলপতি নির্বাচিত হতো। প্রয়োজন শেষে আবার দলপতির ক্ষমতার হ্রাস পেত। ধীরে ধীরে মানুষের মধ্যে পেশার বৈচিত্র্য আসতে শুরু করে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হতে থাকে। ফলে স্থায়ী দলপতির প্রয়োজন দেখা দেয়। এভাবে নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার ধারণা জন্মলাভ করে। এরপর বিনিময় প্রথার উদ্ভব দেখি আমরা।
নবপ্রস্তর যুগে গ্রামগুলো স্বনির্ভর হলেও কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য অন্য গ্রামের উপর নির্ভর করতে হতো। যেসব শ্রমিক পাথরের খনি কাটতে কাজ করত, তারা খনি খোঁড়ার হাতিয়ার তৈরি উৎপাদন, যেমন পশুর হাড়, শিং, কাঠ ইত্যাদির জন্য অন্য গ্রামে শিকারী, কৃষিজীবী ও পশুপালকের উপর নির্ভর করত। এইভাবে ব্যবসায় বাণিজ্য, আদান প্রদান, বিনিময় প্রথা গড়ে ওঠে। নবপ্রস্তর যুগে বিনিময় প্রথা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কারিগরি জ্ঞান ও চিন্তাভাবনার উন্মেষ ঘটে এবং এগুলোর আদান প্রদান ঘটায়। সম্পত্তিতে ব্যক্তি মালিকানা দেখো, নবপ্রস্তর যুগে কৃষিকাজ ও পশুপালন সমগ্র সমাজের দৃশ্যপটকে পরিবর্তন করে দিয়েছিল। কৃষির আবির্ভাবের ফলে মানুষের মধ্যে জমি, পশু, শস্যাদি ও ঘরবাড়ি সহ বিভিন্ন সম্পদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই জন্য ট্রাইবের সম্পত্তিকে সাধারণ সম্পদ বলে বিবেচনা করলে পরবর্তীতে সম্পত্তি বন্টনের মাধ্যমে ব্যক্তি মালিকানার সৃষ্টি হয়। এরপর আসে নৌযান ও পালের ব্যবহার। নবপ্রস্তর যুগে আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে নৌযান ও পালের ব্যবহার। তখন মানুষ জলপথ ও স্থলপথে কী করতো, মাল টানার জন্য নৌযান ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়েছিল। প্রাচীন প্রস্তর যুগে ভেলা ও ডিঙ্গি আবিষ্কৃত হলে নৌকায় পাল লাগানোর কৌশল তখনও আবিষ্কৃত হয়নি। তো পাল তোলার কৌশলটা আবিষ্কৃত হয়েছে নবপ্রস্তর যুগে। এরপরে আমরা দেখো ভাষার উদ্ভব। প্রত্নতাত্ত্বিকদের মধ্যে নবপ্রস্তর যুগে ভাষার উদ্ভব ঘটে। বিনিময় প্রথা চালু হওয়ার পর নবপ্রস্তর যুগের গ্রামবাসীরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে দূর দূরান্তের খবর সংগ্রহ করত। তাছাড়া নতুন নতুন কৃষিজীবী অনুসন্ধানের জন্য পৃথিবীব্যাপী ভাবের আদান প্রদান ঘটতে থাকে। তখন মানুষ অন্যের জ্ঞান ও অভিজ্ঞতাগুলো মুখে ভাষার মাধ্যমে আয়ত্ত করত। সহজে মনে রাখার জন্য তারা উপযোগী ঝঙ্কার, ছন্দবহুল গাথা, বচন ও গীত ব্যবহার করত। শিল্পকলায় অবদান দেখো, শিল্পকলার ক্ষেত্রে নবপ্রস্তর যুগে যথেষ্ট অবদান রয়েছে। শিল্পকলার বিভিন্ন শাখা যেমন মৃৎশিল্প, ভাস্কর্য, স্থাপত্য, শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রে নবপ্রস্তর যুগের মানুষের যথেষ্ট মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রয়েছে। এখন আমরা দেখব জাদুবিদ্যা ধর্মের উপস্থিতি। জাদুবিদ্যা ধর্মের উপস্থিতি নবপ্রস্তর যুগের মানুষের মধ্যেও ছিল। জাদুবিদ্যা অলৌকিক শক্তির প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যম স্বরূপ এ যুগের মানুষ বিভিন্ন দেবদেবী ও অপদেবতার পূজা করত। নবপ্রস্তর যুগে মানুষ প্রকৃতির উপর খুব বেশি নির্ভরশীল ছিল। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা, প্লাবন, মোড়ক, কীটপতঙ্গ ইত্যাদি মানুষের ফসলের ক্ষতি করত, কিন্তু এগুলো থেকে পরিত্রাণের উপায় মানুষের জানা ছিল না। ফলে প্রাকৃতিক অদৃশ্য শক্তির প্রতি মানুষের এক অজানা ভীতির সঞ্চার হয় এবং এই অজানা ভীতি থেকেই মানুষের মধ্যে অতি প্রাকৃতিক শক্তির ধারণা সৃষ্টি হয়। এই জন্য মানুষ প্রকৃতির বিভিন্ন কাজকে আলাদা আলাদা শক্তি মনে করে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত। এবার দেখো মৃতদেহের সৎকার। নবপ্রস্তর যুগের মানুষেরা মৃতদেহকে কবর দিত। কবরগুলো সাধারণত ঘরের আশেপাশেই দেওয়া হতো। কখনো সম্পূর্ণ মৃতদেহকে কবর দেওয়ার হতো, আবার কখনো মৃতদেহ থেকে মাংস খুলে রেখে শুধু হাড় বা কঙ্কালটিকে কবরে রাখা হতো। মৃতদেহের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, পানীয়, প্রসাধনী ইত্যাদি দেওয়া হতো। সুতরাং নবপ্রস্তর যুগে বিভিন্ন মৌলিক আবিষ্কারের সমৃদ্ধ। এই যুগে কৃষি, পশুপালন, ঘরবাড়ি তৈরি, মৃৎশিল্প, চামড়া, বয়নশিল্প এবং বিভিন্ন ধরনের আবিষ্কার সমাজ সভ্যতার বিকাশের ক্ষেত্রে অভাবনীয় তাৎপর্য বহন করে। এরপর আমরা ব্রোঞ্জ যুগের অবস্থাটা দেখি। আমরা ব্রোঞ্জ যুগ দেখব। তো এই ব্রোঞ্জ যুগে মানব প্রকৃতির নির্মাণে ব্রোঞ্জের কৃতিত্ব ব্যবহার লক্ষ্য করা যায়। তো দেখো ব্রোঞ্জ কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেগুলো দেখি। ব্রোঞ্জ নির্মিত হাতিয়ার। এই যুগের মানুষ ব্রোঞ্জের দ্বারা নানা ধরনের হাতিয়ার নির্মাণ করে। ব্রোঞ্জের নির্মিত বর্ম, শিরস্ত্রাণ, উরস্থান, তরোয়াল, বর্ষা ও তীর এ যুগের উল্লেখযোগ্য হাতিয়ার। ব্যবসা বাণিজ্যের আন্তর্জাতিক রূপ লাভ করে এই ব্রোঞ্জ যুগে। ব্রোঞ্জ যুগে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যের আন্তর্জাতিক রূপ লাভ করে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে ভূমধ্যসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ওপর দিয়ে নিয়মিতভাবে পাল তোলা বড় বড় নৌকা যাতায়াত করত। সমুদ্রপথে যাতায়াতের জন্য মানুষ আকাশের তারা দেখে দিক নির্ণয় করত এবং এ সময় মানুষ সমুদ্র যাতায়াতের নিয়মকানুন চালু করেছিল। স্থায়ী বসতি নির্মাণ। ব্রোঞ্জ যুগে মানুষ
অধিক জনসমষ্টি মিলে বড় বড় স্থায়ী মানব সমাজ গড়ে তোলে। গাছের গুঁড়ির ওপর ছাউনি দিয়ে ঘর নির্মাণ করতে এ যুগের শেষ দিকে মানুষ সব দাহ করার রীতি প্রচলন করে। লিখন পদ্ধতি দেখো, নব্যপ্রস্তর যুগে যে লিখন পদ্ধতির সূত্রপাত ঘটেছিল তা ব্রোঞ্জ যুগে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। চাকা তৈরি, চাকা আবিষ্কৃত হয় এ যুগে। মানুষ চাকাওয়ালা গাড়ি যানবাহন হিসাবে ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 3000 অব্দে মেসোপটে ও সিরিয়ায় যাত্রীবাহী, পণ্যবাহী, যুদ্ধরত প্রভৃতি নানা ধরনের চাকাওয়ালা গাড়ির প্রচলন শুরু হয়। তো আসব তাম্রযুগের প্রভাব। তা তাম্রযুগের প্রভাবে আমরা দেখতে পাই যে খুবই অল্প সময়ে তাম্রযুগের এই সময়কালটা চলে গেছে। তো সেখানে আমরা তারপরেও যে অবদানটুকু আছে সেগুলোকে আমরা খাটো করে দেখব না। তাম্রযুগকে বলা হয় নব্যপ্রস্তর যুগের সমাপ্তি এবং নগর সভ্যতার পূর্ব প্রস্তুতি পর্ব। তামা গলানোর জন্য উচ্চ তাপের প্রয়োজন। সেই উচ্চ মাত্রার তাপ সৃষ্টির জন্য আবিষ্কৃত হয়েছিল হাড় সহ চুল্লি, ধাতুর পাত্র, চিমথ্রেট ও ছাঁচ। যদিও নব্যপ্রস্তর যুগেই পাথরের তৈরি কয়েকটি ছাঁচের নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 3500 থেকে 3000 অব্দে মেসোপটেমিয়া ও মিশরে তামার তৈরি বিভিন্ন জিনিসপত্র আবিষ্কৃত হয়। তাছাড়া ইরান, ইরাক, ইটালি, আয়ারল্যান্ড, আনাতোলিয়া, হাঙ্গেরি ইত্যাদি দেশে এবং ভারতের হায়দ্রাবাদ, নাগপুর, মাদুরা এবং মহীশূরে তামার তৈরি বিভিন্ন জিনিসপত্র, যন্ত্রপাতির সন্ধান পাওয়া গেছে। এরপর আমরা আসি দেখো লৌহ যুগের প্রভাব। তো সমাজ ও সভ্যতার বিকাশে লৌহ যুগের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। এজন্য অনেকে আধুনিক সভ্যতাকে লৌহ যুগের সভ্যতা বলতেও দ্বিধাবোধ করে না। অন্য ধাতুর তুলনায় লোহা মজবুত এবং টেকসই, দামেও সস্তা। এজন্য সবাই ব্রোঞ্জ ও অন্যান্য কঠিন ধাতুর তুলনায় লোহার ব্যবহারে প্রাধান্য দিয়ে থাকে। মানব সভ্যতার অভাবনীয় উন্নতি লোহার ব্যাপক প্রভাব রয়েছে। লৌহ যুগে আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কৃত হয়। কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়। আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের কারণে অল্প পরিশ্রমে অধিক ফসল সম্ভব হয়েছে। কৃষি ও পশুপালনের সঙ্গে সংশ্লিষ্ট নারীর স্থান ধীরে ধীরে পুরুষেরা দখল করতে থাকে। এর ফলে মাতৃতান্ত্রিক পরিবার ধীরে ধীরে পিতৃতান্ত্রিক পরিবারের রূপ নেয়। যানবাহন তৈরিতে লোহার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক যানবাহন তৈরি এবং মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। সারা বিশ্বের মানুষের মধ্যে সাংস্কৃতিক লেনদেন এবং ভাবের আদান প্রদান সহজ হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন আসবাবপত্র, গৃহস্থালী এবং বিভিন্ন প্রযুক্তির নির্মাণে লোহার ব্যাপক ব্যবহার রয়েছে। শিল্প, স্থাপত্য শিল্পে ও লোহার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আজকের শিল্পায়ন ও নগরায়ন লৌহ সভ্যতার এক অকৃত্রিম অবদান। লৌহ যুগে মানুষের কাল্পনিক চিন্তাচেতনা পরিবর্তন হয়ে যুক্তি নির্ভর বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। লৌহ যুগে মানুষ সব কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করতে শেখে। এই যুগে বিভিন্ন পেশাজীবী মানুষের সৃষ্টি হয়, ফলে শ্রেণী বৈষম্য, সামাজিক ভেদাভেদ ক্রমশ বৃদ্ধি পায়। তো লৌহ যুগে মানে আধুনিক যুগ, সভ্যতার যুগ, এবং এই যুগেই আধুনিক সভ্যতার প্রবর্তন হয়। আধুনিক সমাজ হল সে সমাজ যেখানে মানুষ শিল্প কারখানা স্থাপনে, কৃষিক্ষেত্রে যান্ত্রিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। তো এখানে দেখো জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি যুগের একটা প্রভাব, যে আধুনিক সমাজে মানুষের জাতীয় আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি লক্ষ্য করা যায়। অর্থাৎ আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হল স্বনির্ভর হওয়া। এরপর দেখো রাজনীতিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ। আধুনিক সমাজে আরও একটি বৈশিষ্ট্য হল রাজনীতিতে আপাময় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ। অর্থাৎ রাজনৈতিক চাপ সৃষ্টি করে দাবি দেওয়া আদায় এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে সেই সুযোগ থাকতে হবে। নগরায়ন ও শিল্পায়নের বিকাশ। নগরায়ন ও শিল্পায়নের দ্রুত বিকাশ আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য। শিল্পের সম্প্রসারণ, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতির মাধ্যমে জনগণের ভৌগোলিক সচ্ছলতা আধুনিক সমাজের বৈশিষ্ট্য। চতুর্থত নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষরতা দূরীকরণ আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য। আধুনিক সমাজে কারিগরি বিদ্যা প্রসারের ফলে মানুষের শারীরিক শ্রম হ্রাস পায় এবং অবসর সময়ের পরিমাণ বৃদ্ধি পায়। শিক্ষা সম্প্রসারণের ফলে
আধুনিক সমাজে কুসংস্কার ও অবিশ্বাস লোপ পায় এবং মানুষের মধ্যে ব্যক্তি স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা এবং যুক্তিবাদী চিন্তার প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপরে প্রচার মাধ্যমের আধুনিকতা। আধুনিক সমাজের আরেকটি বৈশিষ্ট্য হল প্রচার মাধ্যমগুলোর আধুনিকতা। জনসাধারণের নিকট নানা প্রকার তথ্য, সংবাদ এবং নানা বিষয়ে ব্যবহারিক জ্ঞান সরবরাহের জন্য সংবাদপত্র, রেডিও, টেলিভিশন তথা ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভূত উন্নতি সাধন হয়। এরপরে আমরা দেখছি যেখানে জন্মহার ও মৃত্যুর হার কম। আধুনিক সমাজে আরও একটি বৈশিষ্ট্য হলো যে সমাজের মানুষের জন্মের হার ও মৃত্যুর হার উভয়ই বেশ কম। কারিগরি বিদ্যা, চিকিৎসাবিদ্যা, শিক্ষার সম্প্রসারণ এর প্রধান কারণ। সুতরাং আধুনিক সমাজ বলতে সে সমাজকে বোঝায় যেখানে মানুষ মন মানসিকতার দিক দিয়ে আধুনিক ও তারা অতীতের ধারাবাহিক ধ্যান ধারণার প্রতি অন্ধ আনুগত্য না দেখে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে যুক্তিবাদী কার্যক্রম গ্রহণ করে। আর এই যুগটা হচ্ছে কি লোহার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তাই বর্তমান যুগকে আমরা বলতে পারি লোহের যুগ বা আধুনিক যুগ, লোহের আশীর্বাদ। তো যাই হোক, আমরা আজকে বেশ কিছু টপিক পড়লাম। এবার আমরা বাড়ির কাজ দিই। দেখো, লৌহ যুগের প্রভাব তোমরা পড়ে আসবে। আর আগামী দিনে আমরা সমাজ ও সভ্যতার বিকাশে ওয়ারি বটেশ্বরের অবদান পড়ব। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। আজকের মতো তাহলে আমরা এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।